আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। আজকের সেশন তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা দেখব বিভিন্ন ফুসফুসের রোগ, অর্থাৎ হাঁপানি ও ব্রঙ্কাইটিস। এই হাঁপানিকেই আমরা কি বলি? অ্যাজমা। দেখো, এই দুটো রোগ সম্পর্কে জানার আগে আমরা ফুসফুসের বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করব, আমরা ছবির মাধ্যমে দেখব বা ভিজুয়ালাইজ করব যে ফুসফুস কোথায় রয়েছে, তার মধ্যে কোথায় বঙ্কিওল রয়েছে, কোথায় বঙ্কাস রয়েছে এবং কোথায় কিভাবে এই ব্রঙ্কাইটিস রোগটি হচ্ছে। যখন আমরা ভিজুয়ালের মধ্যে দেখব তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আজকে রয়েছে, আমরা এই পপুলেশনের যে অংশটা একটু বাদ দিয়েছিলাম, তোমরা বলেছো যে মর্টালিটি, ন্যাটালিটি, পপুলেশন কাকে বলে, কোথা থেকে এসেছে, এছাড়া লিঙ্গ অনুপাত, এই অংশটা একটু পড়িয়ে দিতে। অবশ্যই এই অংশটাও করিয়ে দেব। এছাড়া আজকে আরেকটি রোগ নিয়ে আলোচনা করব, সেটা ক্যান্সার। ক্লিয়ার? তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। আমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আগের সেশনে আমরা কি করেছিলাম? একদম ওভার পপুলেশনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করে নিয়েছি, কিন্তু আমরা আজকে করব বিভিন্ন রোগ, অর্থাৎ ফুসফুসের রোগ, যেমন হাঁপানি আর ব্রঙ্কাইটিস। এছাড়া আজকে করব আমরা কি? ক্যান্সার। আর তার সঙ্গে এই পপুলেশনের এই অংশটা একবার আমরা চোখ বুলিয়ে নেব, যেখানে অনেকে বলেছো যে এই মৃত্যুহার, জন্মহার, তারপর পপুলেশনের গুরুত্ব, এছাড়া লিঙ্গ অনুপাত, এই অংশটা একবার ডিসকাস করে দিতে। তাই তোমাদেরকে একবার এই অংশটা জাস্ট একবার বলে দিচ্ছি। এই অংশটা অনেক সহজ, তাই তোমরা ভেবেছিলাম যে করে নেবে। দেখো, ল্যাটিন শব্দ পপুলাস কথাটি থেকে পপুলেশন শব্দটি এসেছে, আর পপুলাস কথার অর্থ হলো জনগোষ্ঠী। ক্লিয়ার? এমসিকিউয়ে আসতে পারে যে পপুলেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে কি? পপুলাস। ক্লিয়ার? এখন পপুলেশন কাকে বলে? দেখো, বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীব গোষ্ঠীকে পপুলেশন বলে। এই সুতরাংটা না পড়লেও চলবে, অর্থাৎ তোমরা যদি এটা করো তাহলে এটা করবে না, আর যদি এটা করো তাহলে এটা করবে না, যে কোনো একটা। বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীব গোষ্ঠীকে পপুলেশন বলে। তাহলে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী, মানে সেখানে বসবাস করছে, একই প্রজাতিভুক্ত হতে হবে। মানে কুকুর মানে সব কুকুর, মানুষ মানে সব মানুষ, ঠিক আছে, বিড়াল মানে সব বিড়াল, একই প্রজাতিভুক্ত জীব গোষ্ঠীকে তাদের পপুলেশন বলে। এরপর পপুলেশনের ঘনত্ব। দেখো, এটা কাকে বলে বুঝতে গেলে আমাদের একটুখানি টাইম লাগবে, কিন্তু এই অংশটা যদি একটু বুঝে যাই তাহলে এই কাকে বলে এটাও রেডি হয়ে যাবে। কিভাবে? পপুলেশনের মোট জনসংখ্যা বাই মোট আয়তন। কি বললাম? কোনো একটা নির্দিষ্ট এলাকাতে যত সংখ্যায় জনসংখ্যা রয়েছে সেটাই আমরা কি বলবো? পপুলেশনের ঘনত্ব। দেখো, পপুলেশনের সদস্য সংখ্যা বাই, অর্থাৎ নিচে বাই, মোট ক্ষেত্রফল বা আয়তন প্রতি বর্গ বা ঘন একক। ক্লিয়ার হয়ে গেছে? দেখো, এবার বিষয়টা পড়ো। কোনো ভৌগোলিক অঞ্চলে একক ক্ষেত্রে বা আয়তনে যে পরিমাণে বা সংখ্যায়, তোমরা যে পরিমাণে বা সংখ্যায় যে কোনো একটা বলবে, যে পরিমাণে কোনো প্রজাতির জীব বসবাস করে তাকে পপুলেশনের ঘনত্ব বলে। কোনো ভৌগোলিক অঞ্চলে একক আয়তনে যে পরিমাণে কোনো প্রজাতির জীব বাস করে তাকে পপুলেশনের ঘনত্ব বলে। ক্লিয়ার? যেমন
কোনো বনাঞ্চলে প্রতি বর্গ কিমিতে কত হরিণ বা বাঘ আছে, এটাই পপুলেশনের ঘনত্ব। এরপর দেখো এই অংশটা না সিমিলার, অর্থাৎ জন্মহার আর মৃত্যুহার। দেখো যেটাকে আমরা বলি ন্যাটালিটি আর মর্টালিটি। দেখো পপুলেশনে প্রজাতির সদস্যরা যে হারে পুত্র আর কন্যার জন্ম দেয় তাকে বলে ন্যাটালিটি, অর্থাৎ জন্ম হারকে বলা হয় ন্যাটালিটি। ক্লিয়ার? দেখো একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে। দেখো এই পড়ার উপরেই আমরা বুঝবো এবং পড়ার উপরেই আমাদের মুখস্থ হবে। একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে। এখন সূত্র কি? দেখো এরপর এই জন্মহারের সূত্র কিভাবে লেখা হয়? ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু স্মল এন ক্যাপিটাল ডি বাই টি, মানে এইভাবে এন ইজ ইকুয়াল টু এন ডি বাই টি। ক্লিয়ার? অর্থাৎ এই এন মানে কি? জন্মহার, আর ছোট হাতের এন আর বড় হাতের ডি মানে কি? নবজাতকের মোট সংখ্যা, আর টি মানে সময়। আশা করছি এইটা যদি পরীক্ষায় আসে তোমরা লিখতে পারবে। এরপর সেম জিনিস মর্টালিটি। একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায়, একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মর্টালিটি বা মৃত্যুহার বলে। আবার একবার, একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মর্টালিটি বলে। ক্লিয়ার? একবার পড়ব আর বারবার মনে করব। জন্মহারের সূত্র কি? আগে যেখানে এন ছিল এখন সেখানে এম হবে। দেখো এম ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু এম ডি বাই টি। ক্লিয়ার? এরপর দেখো কি রয়েছে, লিঙ্গ অনুপাত। যেহেতু স্ত্রী সদস্যরা সন্তান ধারণ করে সে কারণে পপুলেশনে এদের সংখ্যা গুরুত্বপূর্ণ এবং প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্যের সংখ্যা হিসাব করাকেই আমরা কি বলি? লিঙ্গ অনুপাত। দেখো যেহেতু স্ত্রী সদস্যরা সন্তান ধারণ করতে পারে সে কারণে পপুলেশনে এদের সংখ্যা গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেক 1000 জন পুরুষের পিছু কতজন মহিলা রয়েছে এই গণনাকেই আমরা কি বলি? লিঙ্গ অনুপাত। এরপর এই অংশটা তেমন ইম্পর্টেন্ট নয়, তোমরা জাস্ট একবার রিডিং করে নেবে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি কেন হচ্ছে? আমরা পড়েছি যে জনসংখ্যা বৃদ্ধির কারণে অনেক সমস্যা দেখা দিচ্ছে। কেন এখন এই জনসংখ্যা কেন বাড়ছে? দেখো প্রথমত মৃত্যুর হার কমে যাচ্ছে। কি? মৃত্যুর হার কমছে। এটা কিন্তু 1 বছর বা 1.5 বছর আগে কিন্তু এইটার গুরুত্ব ছিল না, কারণ তখন করোনা ছিল আর অনেক মানুষ মারা গেছে, তাই এটা সেই সময়ের জন্য নয়। কিন্তু বর্তমান পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে আমরা জানতে পারবো যে বিজ্ঞান অনেক উন্নতি লাভ করেছে। এর ফলে বিভিন্ন রোগ যেমন কলেরা, বসন্ত, এই সব রোগের টিকা আবিষ্কার করা গেছে, যার ফলে অনেকের এখন এই সব রোগে মৃত্যু হয় না। এর ফলে মৃত্যুর হার কমলো। তাহলে মৃত্যুর হার যদি কমে তাহলে জন্মহার বাড়বে। ক্লিয়ার? এছাড়া বিজ্ঞানের উন্নতির জন্য যখন প্রাকৃতিক দুর্যোগ হয় এবং আগে থেকেই তার সম্পর্কে আমরা জানতে পারি এবং
এর ফলে নিশ্চিত মানুষের মৃত্যুর হাত থেকে তাদের রক্ষা করা যায়। এর ফলেও মানুষের মৃত্যু হয় না, তাই জন্মহার বাড়ছে। আর কৃষির উন্নতির জন্য পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন ও দুর্ভিক্ষজনিত মহামারী হয় না। মানে এতটা খাদ্য তৈরি হয়ে যায় বা উৎপাদন হয়ে যায় যার জন্য দুর্ভিক্ষ হয় না। আর চিকিৎসার উন্নতির জন্য মানুষের আয়ু বৃদ্ধি হয়েছে। এই সমস্ত কারণে জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে। এরপর যেটা আমরা পড়লাম সেটা কি, একদম জনসংখ্যার বৃদ্ধির জন্য বিভিন্ন সমস্যা। এই অংশটা আমাদের একদম ঝিকঝাক ঝাকাস হয়ে গেছে। প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং হ্রাস, কৃষিজমির হ্রাস, খাদ্যের সংকট, জলাভূমি, প্রাকৃতিক বৃক্ষ বলা হয়। এটা কিন্তু ছোট প্রশ্নতেও আসতে পারে। প্রাকৃতিক বৃক্ষ কাকে বলে? জলাভূমিকে। এছাড়া কি রয়েছে? মিষ্টি জলের অভাব, আর অরণ্য ধ্বংস, বিশ্ব উষ্ণায়ন, আর বায়ু ও জলদূষণ। আর কি টপিক রয়েছে? পরিবেশ এবং মানব স্বাস্থ্য। মানে পরিবেশের যদি পরিবর্তন হয়, মানব স্বাস্থ্য বিঘ্নিত হয়। পরিবেশ যদি দূষিত হয়, মানুষের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হবে। যেমন শব্দ দূষণ মানুষের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত করে। আর বায়ু দূষণ ফুসফুসের বহু রোগ সৃষ্টি করে থাকে। আর এখানে ফুসফুসের রোগ ও ক্যান্সার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের এই বইতে সিলেবাসে কী কী রয়েছে? ফুসফুসের রোগ আর ক্যান্সার। ফুসফুসের রোগের মধ্যে কী কী রয়েছে? হাঁপানি আর ব্রঙ্কাইটিস আর ক্যান্সার। এই তিনটি রোগ আমরা পড়ব। কিন্তু এর আগে আমরা অবশ্যই ফুসফুসের বিভিন্ন অংশগুলো দেখব এবং বুঝব যে শ্বাসনালী কোনটা, বঙ্কিওল কোনটা, আর বঙ্কাস কোনটা। ক্লিয়ার? এই তিনটে জিনিস আমরা যদি বুঝে যাই, তাহলে এই দুটো রোগ আমরা আইডেন্টিফাই করতে পারবো কি কারণে হয়। ক্লিয়ার? দেখো দেখো আমাদের যে ফুসফুস রয়েছে কিভাবে কাজ করে ভালো করে তোমরা লক্ষ্য করবে। ঠিক এইভাবে আমাদের ফুসফুসে হাওয়া ভরে এবং আবার আস্তে আস্তে হাওয়া ছেড়ে দেয়। এবার আমরা এই ফুসফুসের বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করব, অর্থাৎ দেখব যে আমাদের এই ফুসফুসের ভিতরে কিভাবে কাজটা চলছে। ভালো করে বিষয়টা তোমরা লক্ষ্য করবে। এবং আমাদের প্রথমত এই অবস্থায় আমরা বাইরে থেকে দেখব। এবার যখন আমরা ভিতর থেকে দেখব, তখন এই অংশটা জাস্ট একটুখানি তোমরা লক্ষ্য করবে যে এইগুলোর ভিতরে দেখো অনেক বিভিন্ন, এই যে উপর থেকে যে অংশটা নাবছে, তোমরা অবশ্যই এই যে জিনিসটা নাবছে এটা কি একদম শ্বাসনালী। এবং এইটা যেখান থেকে এই নিচের দিকে চলে যাচ্ছে, এবং এই একটা ডান দিকে গেছে, একটা বাঁ দিকে গেছে, এই দুটো হচ্ছে আমাদের বঙ্কাস। দেখো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো এই অংশটাকে আমরা কি বলছি, পুরোপুরি বঙ্কাস। ক্লিয়ার? এর যে মাথায় একদম ছোট 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 বলের মতো থাকবে একদম একদম ধারে, সেগুলোকে আমরা কি বলবো, বঙ্কিওল। কি বলবো? বঙ্কিওল। আরেকটু ক্লিয়ারলি তোমাদেরকে দেখাবো, জাস্ট সেটা দেখলে আরেকটু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভালো করে বিষয়টা লক্ষ্য করবে। দেখো এটা আমাদের ফুসফুস। এখন এই ফুসফুসের উপরের যে অংশটা আমরা রিমুভ করব। এই অংশটা রিমুভ করে দিলাম, এই অংশটা রিমুভ করলাম। এবার কি রয়েছে আমাদের কাছে দেখো, একটুখানি জাস্ট বিষয়টা একটু ভালো করে দেখবে। এই যে অংশটা এটা কি শ্বাসনালী। ক্লিয়ার? এই দিকেরটা কি আমাদের লেফট বঙ্কাস, এই দিকেরটা কি আমাদের রাইট বঙ্কাস। ক্লিয়ার হলো? এখন যদি এই অংশতে ভালো করে বুঝবে,
এই শ্বাসনালী যদি স্ফীত হয়ে যায় এবং বায়ু চলাচল করতে না পারে তখন হাঁপানি হয়। ক্লিয়ার হলো? এখন কেন এখানটায় এই স্ফীত হয়ে যাওয়া এটা আমরা একটু পরে জানব। যে বিভিন্ন অ্যালার্জেন জাতীয় যেগুলো অ্যালার্জি সৃষ্টি করে সেগুলো যখন আমাদের এই বায়ুর সঙ্গে অর্থাৎ অক্সিজেন গ্রহণের সময় আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে তখন এই শ্বাসনালী স্ফীত হয়ে যায় এবং তখন হাঁপানি সৃষ্টি হয়। এছাড়া ভালো করে বিষয়টা দেখবে, এরপর যখন এই বঙ্কাশ এইখানে অর্থাৎ এই দুটো জায়গায় এবং ব্রঙ্কিওলে যখন এই বিভিন্নভাবে স্ফীত হয়ে যায় তখন ব্রঙ্কাইটিস রোগ হয়। অর্থাৎ ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল যখন স্ফীত হয় তখন ব্রঙ্কাইটিস রোগ হয়। একটু আগেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ব্রঙ্কিওল কোনগুলো, আর এই দুটো হলো মেন ব্রঙ্কাস। যখন এর মধ্যে প্রদাহ সৃষ্টি হবে এবং স্ফীত হবে তখন বায়ু চলাচল করা বন্ধ হয়ে যাবে, আস্তে 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 স্ফীত হয়ে যাবে। এছাড়া যদি একটুখানি তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এর ভিতরে দেখো, এর ভিতরে যখন কোনো কারণে এইগুলো স্ফীত হয়ে যাবে তখন আর বায়ু চলাচল করবে না। ক্লিয়ার? যখন এই বঙ্কাশে হবে তখন বঙ্কাইটিস, আর যখন এই বিষয়টি শ্বাসনালীতে হবে অর্থাৎ শ্বাসনালীতে হবে এই ঘটনাটি, তখন আমরা কি বলবো তাকে? হাঁপানি বা অ্যাজমা। ক্লিয়ার হয়ে গেছে? একদম স্যার। আমাদের ফুসফুস এবং যদি আমরা দেখি এইভাবে বিষয়টিকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই অংশটা ভালো করে দেখো তাহলেই বুঝে যাবে যে এইটা হলো আমাদের কি শ্বাসনালী, এইটা হলো আমাদের শ্বাসনালী, এই অংশটা হচ্ছে আমাদের শ্বাসনালী। এবার এই অংশটা কি আমাদের লেফট বঙ্কাশ, আর এইটা কি আমাদের রাইট বঙ্কাশ। ক্লিয়ার? এরপর দেখো এই অংশটা ভিতরে গিয়ে যেই অংশটা সৃষ্টি করছে এখানে এইগুলোকে আমরা কি বলছি? বঙ্কিওল। এখন কিভাবে রোগটা হয় দেখো, এই যে এইখানে বঙ্কাশ এবং বঙ্কিওলে আস্তে আস্তে কি হয়? এইভাবে এটা স্ফীত হয়ে যায় এবং বায়ু চলাচল করতে পারে না। নর্মাল অবস্থায় এরকম থাকে, আস্তে 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 এটা বুজে যায় অর্থাৎ স্ফীত হয়ে যায়। বিভিন্ন অ্যালার্জেন বা দূষক পদার্থ আমাদের বায়ুর সঙ্গে যখন প্রবেশ করে তখন শ্বাসনালী এবং ব্রঙ্কাস ও ব্রঙ্কিওলে আস্তে আস্তে স্ফীত হয়ে গিয়ে এই রোগটি সৃষ্টি করে। দেখো নর্মাল অবস্থায়, তারপর এটা আস্তে আস্তে ইনফেক্টেড, তারপর একদম মেজর অবস্থায়। এই অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এই শ্বাসনালী এবং ব্রঙ্কাস ও ব্রঙ্কিওলে কি অবস্থা হয়, যার ফলে শ্বাসকষ্ট হয় এবং হাঁপানি হয়, কাশি হয়, ঘর ঘর শব্দ হয়, বিভিন্ন রকমের কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। তো চলো এবার আমরা পিডিএফে আসবো, আশা করছি বিষয়টা বুঝে গেছি। যেমন এই অংশটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ছোট্ট অংশটি এখানে বড় করা হয়েছে। দেখো এই অংশটাকে আমরা কি বলছি? বঙ্কিওলস। ঠিক আছে, এই অংশটা
এই দেখো এরপরের টপিক কি রয়েছে, পরিবেশ এবং মানব স্বাস্থ্য, অর্থাৎ পরিবেশের পরিবর্তনে মানব স্বাস্থ্য বিঘ্নিত হয়। শব্দ দূষণ যেমন মানুষের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত করে, তেমনি বায়ু দূষণ ফুসফুসের বহু রোগ সৃষ্টি করে থাকে। এখানে ফুসফুসের রোগ ও ক্যান্সার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। দেখো আমরা ফুসফুসের বিভিন্ন অংশগুলো জেনে নিয়েছি, যে কোনটা শ্বাসনালী, কোনটা বঙ্কাশ, কোনটা বঙ্কিওল, এই সমস্ত বিষয় আমাদের ক্লিয়ার। এখন আমরা এটাও দেখেছি যে শ্বাসনালীর মধ্যে যদি কোনো প্রদাহজনিত স্ফীত জন্মায় তখন সেখানে কি হয়, হাঁপানি। আর বঙ্কাশ এবং বঙ্কিওলে যদি এই প্রদাহজনিত স্ফীত জন্মায় তখন সেখানে হয় বঙ্কাইটিস। ক্লিয়ার? এবার দেখো ফুসফুসের রোগ অর্থাৎ শ্বাস বায়ুর গুণগত মান হ্রাস পাওয়ায় মানুষের শ্বসনতন্ত্রে বিভিন্ন রোগ দেখা যায়। অর্থাৎ মানুষ যখন এই শ্বাস বায়ুটা গ্রহণ করছে তখন যদি কোনো দূষণ বা দূষক পদার্থ মিশে থাকে তখন এর গুণগত মান হ্রাস পায় এবং এটা শ্বসনতন্ত্রে যাওয়ার ফলে বিভিন্ন রোগ হয়। ক্লিয়ার? নিচে ফুসফুসের কয়েকটি রোগ সম্বন্ধে আলোচনা করা হলো। প্রথমেই কি রয়েছে, অ্যাজমা বা হাঁপানি। দেখো অ্যাজমা একটি দীর্ঘকালীন শ্বাসতন্ত্রীয় রোগ, মানে অনেক দিন ধরে এই রোগটা থাকে। এই রোগে শ্বাসনালী আমরা প্রথমেই দেখে নিয়েছি যে কোনটা শ্বাসনালী। এই শ্বাসনালীতে কি হয়, প্রদাহজনিত কারণে স্ফীত হয়ে যায় এবং বায়ু চলাচলের পথ রুদ্ধ করে ও শ্বাসকষ্ট সহ অন্যান্য সমস্যার সৃষ্টি হয়। ক্লিয়ার? হাঁপানি রোগে কাশি, শ্বাসকষ্ট, হাঁচি, বুকে চাপ ও দম বন্ধ হয়ে আসা প্রভৃতি অনুভূত হয়। আশা করছি এই পুরো বিষয়টা ক্লিয়ার, যে কোথায় হয়, শ্বাসনালীতে কি হয়, প্রদাহজনিত কারণে স্ফীত হয় যার জন্য বায়ু চলাচল করে না এবং এই পথটা অর্থাৎ বায়ু চলাচল করার যে পথ সেটা রুদ্ধ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। ক্লিয়ার? শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। যেমন কি হয়, কাশি হচ্ছে কারোর, শ্বাসকষ্ট হয়, হাঁচি হয়, বুকে চাপ লাগে, ডাক্তার হয়ে যায়নি, জাস্ট এমনি বলছি, জিজ্ঞাসা করছি যে এগুলো হয় এবং দম বন্ধ হয়ে আসে। এই সমস্ত বিষয় হলে বুঝতে হবে যে পেশেন্টের অ্যাজমা বা হাঁপানি হয়েছে। এখন প্রবলেম হলো কি, দুটো কারণে এই রোগটা হচ্ছে। কি কি? একটা পরিবেশগত কারণ আর একটা হচ্ছে মানুষ সৃষ্ট কারণ। দেখো প্রকৃতিতে তো আমরা আছি, তাই প্রাকৃতিক কারণগুলোর সঙ্গে আমরা ম্যানেজ করে নিতে পারবো। যেমন দেখো উদ্ভিদের যে পরাগরেণু, এগুলো যদি শ্বাস বায়ুর সঙ্গে আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে তখন বিভিন্ন কারণে অ্যালার্জির সৃষ্টি হয়। অর্থাৎ অ্যালার্জি মানে কি, যেগুলো আমাদের শরীরে সহ্য করতে পারে না, মানে বিভিন্ন বিক্রিয়ার সৃষ্টি করে। এই অ্যালার্জেন অর্থাৎ অ্যালার্জেন তৈরি হয় যেগুলো অ্যালার্জি সৃষ্টি করে। এর সংস্পর্শে এলে এই হাঁপানি রোগটা কিন্তু বৃদ্ধি করে। ক্লিয়ার? দেখো এই যে পরাগরেণু, প্রাণীর মল, ছত্রাক, ধুলো প্রভৃতি, এছাড়া বিভিন্ন প্রকারের গৌণ দূষক যেমন ওজোন, ফর্মালডিহাইড, প্যান, পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট প্রভৃতি অ্যালার্জেনের প্রভাব বাড়িয়ে দিয়ে অ্যাজমার প্রকোপ বৃদ্ধি করে। ক্লিয়ার? অ্যালার্জেন যেগুলো অ্যালার্জি সৃষ্টি করে। এরপর কী রয়েছে, মানুষ সৃষ্ট কারণ। দেখো মানুষ সৃষ্ট কারণ মানে কলকারখানা, গৃহে যে কয়লা বা তেল দহনে যে ধোঁয়াটা তৈরি হয়, এই ধোঁয়া কি করে, কলকারখানার সৃষ্ট সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড আর বিভিন্ন কারণে কিন্তু এই অ্যাজমা বা হাঁপানি রোগটা বৃদ্ধি হয়। মানে ধোঁয়ার ফলেও আমাদের এই রোগটি হতে পারে। ক্লিয়ার? তাহলে কি পড়লাম স্যার? ফুসফুসের রোগ মানে বায়ুর গুণগত মান হ্রাস হওয়া, মানে বায়ুর সঙ্গে বিভিন্ন যে পরিবেশগত এবং মানুষসৃষ্ট বিভিন্ন জিনিস যদি মিশে থাকে তখন এটা শ্বাসনালীতে প্রবেশ করে এবং আস্তে আস্তে শ্বাসনালী কী হয়, পথটা রুদ্ধ হয়ে যায়, প্রদাহজনিত কারণে স্ফীত হয় এবং বায়ু চলাচল করতে পারে না। কাশি হয়, হাঁচি হয়, শ্বাসকষ্ট হয়, বুকে চাপ, এছাড়া দম বন্ধ হয়ে আসে। এরপর কী রয়েছে, প্রাকৃতিক কারণ কি, বিভিন্ন উদ্ভিদের পরাগরেণু, প্রাণীর মল, ছত্রাক, ধুলো এই সব জিনিস যখন মিশে থাকে তখন, এছাড়া ওজোন, ফর্মালডিহাইড, প্যান,
পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট প্রভৃতি অ্যালার্জেনের প্রভাবে, অর্থাৎ যে সমস্ত জিনিস অ্যালার্জির সৃষ্টি করে সেগুলোর প্রভাব বাড়িয়ে দিয়ে অ্যাজমার প্রকোপ বৃদ্ধি করে, অর্থাৎ হাঁপানির প্রকোপ বৃদ্ধি করে। এছাড়া মানুষ সৃষ্ট কারণ অনেক কারখানা, গৃহতে বিভিন্ন কয়লা এবং তেল দহনে যে ধোঁয়া, এছাড়া কারখানায় সৃষ্ট সালফার ডাই অক্সাইড, এছাড়া নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি অ্যাজমার প্রকোপ বাড়িয়ে দেয়। আশা করছি এখান থেকে যা প্রশ্ন আসবে তোমরা লিখতে পারবে। এরপর চলে আসি আমরা ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস কি বলেছিলাম, কোথায় হয়? ব্রঙ্কাইটিসটা হয় ব্রঙ্কাস আর ব্রঙ্কিওলে। সেখানকার প্রদাহজনিত কারণে যদি স্ফীত হয় তখন বায়ু চলাচল করতে বন্ধ করে দেয় এবং বিভিন্ন কারণে আমাদের এই রোগটা তৈরি হয়। দেখো কি রয়েছে, ব্রঙ্কাইটিস হলো শ্বাসতন্ত্রীয় রোগ যাতে ফুসফুসের ব্রঙ্কাস ও ব্রঙ্কিওলের গুলির শ্লেষ্মা পর্দার প্রদাহ ঘটে, মানে স্ফীত হয়ে যায়। এই রোগে প্রবল কাশি হয় ও কাশির সঙ্গে কফের নির্গমন এবং দম বন্ধ ভাব, শ্বাসে ঘর ঘর শব্দ, নাক ও সাইনাস অবরুদ্ধ হয়ে যায়, মানে খুবই দুরবস্থা হয়ে যায়। এবং এই ব্রঙ্কাইটিস আবার দুই প্রকার, একটা হচ্ছে তীব্র ব্রঙ্কাইটিস আর একটা দীর্ঘকালীন ব্রঙ্কাইটিস। ক্লিয়ার? এখন রোগের কারণ কি স্যার? ব্রঙ্কাইটিস মূল কারণ হলো ভাইরাস বা ব্যাকটেরিয়া। কি বললাম? ব্রঙ্কাইটিস রোগের মূল কারণ কি? ভাইরাস এবং ব্যাকটেরিয়া। কিন্তু পরিবেশ দূষণ রোগটি সৃষ্টি ও বৃদ্ধিতে বিপজ্জনক ভূমিকা নেয়। কি বললাম? এই রোগটা কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জন্য হয়, কিন্তু পরিবেশ দূষণের ফলে রোগটির সৃষ্টি ও বৃদ্ধিতে বিপজ্জনক ভূমিকা নেয়। ক্লিয়ার? পরিবেশের দূষণ কিন্তু এর সৃষ্টি এবং এর বৃদ্ধিতে বিপজ্জনক ভূমিকা নেয়। ক্লিয়ার হয়ে গেছে? এর পরিবেশগত কারণগুলো কি? দেখো, রাসায়নিক দূষক, বিভিন্ন রাসায়নিকের সূক্ষ্ম কণা, যেমন অ্যাসবেস্টাস। কি বললাম? যে অ্যালবেস্টার হয় না, সেগুলোর সূক্ষ্ম কণাগুলো যখন বাতাসের সঙ্গে মিশে থাকে এবং এগুলো যদি আমরা শ্বাসবায়ুর সঙ্গে চলে যায় তখন এগুলো কিন্তু সৃষ্টি করে। এছাড়া কি রয়েছে? কয়লা, তুলো, ল্যাটেক্স, সিলিকা সহ প্রভৃতি মিশ্রিত ধুলোর প্রভাবে ব্রঙ্কাইটিস রোগ হয়। কি কি বললাম? অ্যাসবেস্টাস এর সূক্ষ্ম গুঁড়ো, কয়লা, তুলো, ল্যাটেক্স, সিলিকা সহ প্রভৃতি মিশ্রিত যে ধুলো, এর প্রভাবে ব্রঙ্কাইটিস রোগ হয়। ক্লিয়ার? এছাড়া এটা একটু ভালো করে বুঝবে, ধোঁয়া। দীর্ঘকালীন বা ক্রনিক ব্রঙ্কাইটিসের প্রধান কারণ হলো ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, এছাড়া দমকল কর্মী ও ঝালাই কর্মী এদের যখন কাজ করে তখন যে ধোঁয়াটা নির্গত হয়, এই ধোঁয়ার কারণেও ব্রঙ্কাইটিস রোগ হয়। দেখো কেন? এই ধোঁয়া কি করে ভালো করে বুঝবে। এই ধোঁয়া সিলিয়াগুলিকে নষ্ট করে দেয়। কি করে? এই ধোঁয়া সিলিয়াগুলিকে নষ্ট করে দেয়। দেখো এই অংশটা দেখো, ধোঁয়া এই সিলিয়াগুলিকে নষ্ট করে দেয়, যার ফলে ব্রঙ্কাইটিস রোগটি হয়। এখন এই সিলিয়াগুলো কি কাজ করে? এই সিলিয়াগুলি বিচলন সমস্ত ধূলিও, বালি ও অন্যান্য অ্যালার্জেনকে শ্বাসনালী থেকে বের করতে সাহায্য করে। কি বললাম? শ্লেষ্মা এবং আবরণী কলার যে সিলিয়া রয়েছে, এগুলো যখন বিচলন করে তখন সমস্ত ধুলো, বালি এবং অন্যান্য অ্যালার্জেনকে শ্বাসনালী থেকে বার করে দেয়। আর ধোঁয়ার ফলে এই সিলিয়াগুলো নষ্ট হয়ে যায় এবং যা ধুলোবালি ঢোকে বা এই কয়লা, তুলো, ল্যাটেক্স, সিলিকা, অ্যাসবেস্টাস এইগুলো যে গুঁড়ো রয়েছে এগুলো প্রবেশ করে যায়, এগুলো আর বাইরে বেরোতে পারে না, তখন ব্রঙ্কাইটিস রোগটি ঘটে। ক্লিয়ার? আশা করছি একদম জল। দেখো আর একবার রিভাইজ করে দিই বিষয়টা। দেখো, ব্রঙ্কাইটিস এটা কি? একটা শ্বাসতন্ত্রীয় রোগ যাতে ফুসফুসের ব্রঙ্কাস ও ব্রঙ্কিওলগুলির শ্লেষ্মা পর্দার প্রদাহে ঘটে। ক্লিয়ার? এই রোগে প্রবল কাশি, কাশির সঙ্গে কফের নির্গমন এবং দম বন্ধ ভাব, আর শ্বাসে ঘর ঘর শব্দ, নাক ও সাইনাস অবরুদ্ধ হয়। এখন দুই প্রকার রয়েছে, একটা তীব্র আর একটা দীর্ঘকালীন। এরপর এটার মূল কারণ কি? ভাইরাস আর ব্যাকটেরিয়া। তবে পরিবেশ দূষণ হলে রোগটির সৃষ্টি ও বৃদ্ধিতে বিপজ্জনক ভূমিকা নেয়। ক্লিয়ার হয়ে গেছে? এখন কারণ কি? রাসায়নিক দূষক,
অর্থাৎ বিভিন্ন রাসায়নিকের সূক্ষ্মকণা, যেমন অ্যাসবেস্টাস এর সূক্ষ্মকণা, কয়লা, তুলো, ল্যাটেক্স, সিলিকা সহ প্রভৃতি জিনিস মিশে যে ধুলোকণা তা প্রবেশ করলে ব্রঙ্কাইটিস রোগ হয়। এছাড়া কি রয়েছে? ধোঁয়া। দীর্ঘকালীন বা ক্রনিক ব্রঙ্কাইটিসের প্রধান কারণ হলো ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, এছাড়া দমকল ও ঝালাই কর্মীদের কাজের সময় যে ধোঁয়া নির্গত হয় এই ধোঁয়াটাও এই রোগকে বৃদ্ধি করতে সাহায্য করে। ক্লিয়ার? যেমন দেখো, এই ধোঁয়াটা কি করে? সিলিয়াগুলিকে নষ্ট করে দেয়। এবং এই সিলিয়াগুলি কি করে? এই সিলিয়াগুলো শ্বাসনালী থেকে ধুলো, বালি এবং এই সমস্ত বিপজ্জনক যে অ্যালার্জেনের কণাগুলো সেগুলোকে বার করে দেয়। ক্লিয়ার বিষয়টা? একদম জল। আর ধোঁয়া এই সিলিয়াগুলোকে নষ্ট করে দিলে এগুলো আর বাইরে যায় না, অর্থাৎ ধুলো, বালি এবং অ্যালার্জেন জাতীয় পদার্থগুলো ভেতরেই থেকে যায়। এগুলো জমতে জমতে ব্যাস ব্রঙ্কাইটিস রোগ হয়ে যায়। তাহলে আমাদের ফুসফুসের যে দুটি রোগ, একটা হাঁপানি আর একটা ব্রঙ্কাইটিস, এই দুটো একদম জল, একটা শ্বাসনালী আর একটা ব্রঙ্কাস আর ব্রঙ্কিওলে। ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা করব ক্যান্সার। এরপর আমাদের টপিক কি রয়েছে? ক্যান্সার। দেখো, যে রোগে দেহের কলাকোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং তা সারা দেহে ছড়িয়ে পড়ে, অন্যান্য কলার ক্ষতি সাধন করে, তাকে ক্যান্সার বলে। কি? অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়। যে রোগে দেহের কলাকোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং তা সারা দেহে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কলার ক্ষতি সাধন করে, তাকে ক্যান্সার বলে। ক্লিয়ার হলো? এখন ক্যান্সার শব্দটি ল্যাটিন শব্দ ক্যানক্রাম, কি বললাম? ক্যানক্রাম থেকে উদ্ভব হয়েছে। ইংরাজিতে একে কার্সিনোমা বলে। কি বলে? কার্সিনোমা। ক্লিয়ার? যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে কার্সিনোজেন বলে। তাহলে যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে কার্সিনোজেন বলে। ক্লিয়ার? যে জিন থেকে ক্যান্সার হয় তাকে অঙ্কোজিন বলে। যে জিন থেকে ক্যান্সার হয় তাকে আমরা বলি অঙ্কোজিন। আর যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে বলি কার্সিনোজেন। ক্লিয়ার? এরপর দেখো, বিনাইন টিউমার যখন ম্যালিগনেন্ট হয়ে যায় তখন ক্যান্সারের সূচনা হয়। বিনাইন টিউমার যখন ম্যালিগনেন্ট হয়ে যায় তখন ক্যান্সারের সূচনা হয়। ক্লিয়ার হয়েছে? এখন রোগের প্রকৃতি দেখো। ক্যান্সার রোগটি জিন ও পরিবেশগত কারণের সমন্বয়ে ঘটে। মানে জিন থেকেও হতে পারে, মানে বংশগতভাবে হতে পারে কারোর, আর পরিবেশগত কারণেও হতে পারে। মানে এই জিন আর পরিবেশগত দুটো সমন্বয়ে ক্যান্সার রোগ হয়। যে সমস্ত পরিবেশগত অধিবিষ, কি বললাম? অধিবিষ মানব দেহে ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম তাদের আমরা আগে থেকেই জানি, যেসব পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে আমরা কি বলি? কার্সিনোজেন। আর কার্সিনোজেনগুলো অনেক ক্ষেত্রে ক্যান্সার সৃষ্টিকারী সক্রিয় জিনকে কি করে দেয়? সক্রিয় করে যায়। এই পদার্থগুলো, অর্থাৎ ধরো কারোর এই অঙ্কোজিন রয়েছে কিন্তু সক্রিয় নয়, অর্থাৎ অ্যাক্টিভ নয়। এখন যে সমস্ত পদার্থগুলো এই অঙ্কোজিনকে অ্যাক্টিভ করতে পারে, অর্থাৎ কার্সিনোজেন, এগুলো যদি প্রবেশ করে পরিবেশগত কারণে, যখন এই কার্সিনোজেন যখন প্রবেশ করে এবং অঙ্কোজিনকে অ্যাক্টিভ করে তখন ক্যান্সারের সূচনা হয়। অর্থাৎ বিনাইন টিউমার তখন ম্যালিগনেন্টে পরিণত হয়। ক্লিয়ার? এরপর ক্যান্সারের কারণ কি? দেখো, বিভিন্ন কীটনাশক ও আগাছানাশক, অর্থাৎ কীটনাশক এবং আগাছানাশকগুলি, এই যে রাসায়নিক পদার্থ, এগুলো ক্যান্সার সৃষ্টি করে। ক্লিয়ার? এছাড়া তেজস্ক্রিয় পদার্থ, খনিতে
কর্মরত শ্রমিকরা যে র্যাডন নামক তেজস্ক্রিয় গ্যাসের সংস্পর্শে এলে তাদের ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কি? র্যাডন। ক্লিয়ার হলো। এরপর কি হচ্ছে? ধূমপান। বাবা, এখনকার মানুষ তো একদম কি আর বলবো। ফুসফুসের ক্যান্সারের মূল কারণ হলো সক্রিয় ও নিষ্ক্রিয় ধূমপান। মানে যে ধূমপান করছে তার তো ক্যান্সার হওয়ার সম্ভাবনা মোটামুটি 99%। আর যে পাশে রয়েছে, অর্থাৎ তোমার সামনে যে ধূমপান করছে এবং তুমি সেই ধোঁয়াটাকে আস্তে আস্তে গ্রহণ করছো, অর্থাৎ তোমারও ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? তাই বলছে সক্রিয় ও নিষ্ক্রিয় ধূমপান। সিগারেট ও বিড়ির ধোঁয়ায় অসংখ্য কার্সিনোজেন পাওয়া যায়, যেমন অ্যাসিটাল ডিহাইড। কি রয়েছে? অ্যাসিটাল ডিহাইড। ক্লিয়ার? এরপর কি রয়েছে? ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড আর ফরম্যাল ডিহাইড। কি বললাম? ফরম্যাল ডিহাইড ইত্যাদি। এই সমস্ত জিনিস কি রয়েছে সিগারেট এবং বিড়ির ধোঁয়াতে, যা ক্যান্সারের যে অঙ্কোজিন তাকে অ্যাক্টিভ করতে পারে, অর্থাৎ কার্সিনোজেন পাওয়া যায় সিগারেট এবং বিড়ির ধোঁয়ায়। এছাড়া নিয়মিতভাবে তামাক চিবালে মুখের ভিতর ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যারা সবসময় তামাক খায় তাদেরও ক্যান্সার হতে পারে। এরপর ক্যান্সার রোগের কয়েকটি লক্ষণ হলো গ্ল্যান্ডের স্ফীতি হওয়া, মানে আস্তে আস্তে বড় হওয়া। দেখবে অনেকের গলার একটা গ্ল্যান্ড আস্তে আস্তে বড় হতে শুরু করে দিল। এছাড়া লসিকা গ্রন্থির স্ফীতি হওয়া, মানে আস্তে আস্তে বড় হওয়া। শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি হওয়া, গলা ধরা না কমা, গলায় স্থায়ী ঘা, যে কোনো স্থানে অত্যাধিক রক্তক্ষরণ ইত্যাদি। মেটাস্ট্যাসিস এই রোগের একটি বিশেষ লক্ষণ। ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে মেটাস্ট্যাসিস বলা হয়। মেটাস্ট্যাসিস বলা হয়। ক্লিয়ার? ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে মেটাস্ট্যাসিস বলা হয়। এরপর এই রোগ কিভাবে নির্মূল করা যায় বা কিভাবে সুস্থ হওয়া যায়? প্রথমত বায়োপসি করে ক্যান্সার রোগ চিহ্নিত করা হয়। একটি বায়োপসি হলো আপনার শরীর থেকে টিস্যু বা কোষের নমুনা অপসারণের একটি পদ্ধতি, যাতে এটি একটি পরীক্ষাগারে পরীক্ষা করা যায়। আপনি একটি বায়োপসি করতে পারেন যদি আপনি কিছু লক্ষণ এবং উপসর্গ অনুভব করেন বা আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী উদ্বেগের একটি ক্ষেত্র চিহ্নিত করে থাকেন। কি করে? বায়োপসি করে ক্যান্সার রোগ চিহ্নিত করা হয়। এরপর কেমোথেরাপি, রেডিওথেরাপি এছাড়া শল্য চিকিৎসার দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা যায়। আশা করছি ক্যান্সার একদম জল, তাই কেউ সিগারেট বিড়ি খাবে না। আর কেউ যদি তোমার সামনে এই সিগারেট বিড়ি অর্থাৎ ধূমপান করে তাকে বারণ করবে, নয়তো তুমি সেই স্থান থেকে সরে যাবে। এছাড়া তামাক কখনোই খাবে না। আর চেষ্টা করবে কীটনাশক ও আগাছানাশক থেকে দূরে থাকতে, কারণ এইগুলো অঙ্কোজিনকে অ্যাক্টিভ করতে পারে। অর্থাৎ এই সমস্ত পদার্থ হলো একদম কার্সিনোজেন, যা অঙ্কোজিনকে অ্যাক্টিভ করতে পারে। আশা করছি ক্লিয়ার। ক্যানক্রাম, কার্সিনোমা, কার্সিনোজেন আর অঙ্কোজিন। এছাড়া মেটাস্ট্যাসিস কি একদম তোমরা জানো। আর কি রয়েছে? যে রোগে দেহের কলাকোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং তা সারা দেহে ছড়িয়ে যায়। এই ছড়িয়ে যাওয়াটাকেই আমরা কি বলছি? মেটাস্ট্যাসিস। অন্যান্য কলার ক্ষতি সাধন করে তাকে ক্যান্সার বলে। আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমাদের ফুসফুসের যে কোনো রোগ অর্থাৎ হাঁপানি আর ব্রঙ্কাইটিস এই দুটো একদম জল, আর ক্যান্সার একদম জল হয়ে গেছে। যা প্রশ্ন আসবে আমরা পারবো। আসুক কোনো প্রশ্ন আমরা দেখে নেব।
এরকম কনফিডেন্স থাকতে হবে যে আসুক কোনো প্রশ্ন এই পোর্শন থেকে আমি দেখে নেব কি আসবে। ঠিক আছে, তো চলো নেক্সট আর দুটো ভিডিও অর্থাৎ জীব বৈচিত্র্য আর জীব বৈচিত্র্যের সংরক্ষণ, দুটি ভিডিওর মধ্যে আমরা পুরো এই অধ্যায়কে জল করব। আমাদের নাইট্রোজেন চক্র থেকে কি প্রশ্ন আসবে আসুক, আমি লিখে দেবো। নাইট্রোজেন চক্রের গুরুত্ব লিখতে পারবো। আর কি আসবে, অ্যামিউনিফিকেশন কাকে বলে লিখতে পারবো। অ্যামিউনিফাইং ব্যাকটেরিয়া কোনগুলো লিখতে পারবো। ক্লিয়ার করতে পারলাম কিভাবে আবদ্ধ হয়, স্যারের ভিডিও দেখে একদম জল হয়ে গেছে, একদম লিখতে পারবো। যে প্রাকৃতিক উপায়ে কিভাবে মাটিতে নাইট্রোজেন আবদ্ধ হচ্ছে, এছাড়া আর কি রয়েছে, একদম জীবজ উপায়ে কিভাবে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হচ্ছে। সিম্বি গোত্রীয় বিভিন্ন গাছের মূলে রাইজোবিয়াম রয়েছে, তারা বাতাসের নাইট্রোজেনকে কি করে নিজেদের দেহে আবদ্ধ করে এবং পরবর্তীকালে তা মাটিতে আবদ্ধ হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? তো তোমরা অবশ্যই এনজয় করছো এবং পড়াটাকে বুঝছো এবং চেষ্টা করবে যেন ভালো নাম্বার আসে। আর একটু স্মার্টলি তোমরা খাতা রেডি করবে নিজের, যেখানে আঁকা সমেত তোমরা এই বিষয়গুলোকে উল্লেখ করবে এবং ভালো করে প্রিপারেশন করো। আমি তোমাদের সাথে আছি, অবশ্যই চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই 5 নম্বর অধ্যায়টাকে শেষ করার। তারপর আমরা 3, 2, 1-এ চলে যাব। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। Welcome to our educational YouTube channel, where learning meets inspiration and where questions find their answers. My dear viewers, your support in the form of subscriptions, likes, comments, and shares is what keeps our channel thriving. You are the heartbeat of this community, and we appreciate every single interaction. Together, we can continue to create amazing content that informs, entertains, and uplifts. So if you haven't already, I encourage you to subscribe, like, comment, and share. And don't forget to hit that notification bell so you never miss an update. Thank you for being a part of our journey. Until next time.